হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 9 থেকে চ্যাপ্টার 3 পেজ নাম্বার আজকে 33 করব। ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 4। কি বলেছে দেখো 3.1 পয়েন্টটা বলেছে, আমি ও মারিয়া বই খাতার দোকান থেকে 16 টাকায় দুটি গ্রাফ খাতা ও 3টি পেন্সিল কিনলাম। একটি গ্রাফ খাতা ও একটি পেন্সিলের দাম কত? তাহলে আমি ও মারিয়া বই আর খাতার দোকান থেকে 16 টাকায় সে কী করলো, দুটি গ্রাফ খাতা ও 3টি পেন্সিল কিনলো। 16 টাকায় সে কিনলো দুটি গ্রাফ আর 3টি পেন্সিল। তো বলছে একটি গ্রাফের দাম কত আর একটি পেন্সিলের দাম কত। তাহলে প্রথমে কি লিখেছে দেখো, ধরি একটি গ্রাফ খাতার দাম x টাকা আর একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে একটা x ধরবো আর একটা y ধরবো। দুটি গ্রাফ খাতার দাম তাহলে কত হবে, যেহেতু দুটি গ্রাফ খাতা, তাহলে দেখো একটি গ্রাফ খাতার দাম x টাকা, তাহলে দুটি গ্রাফ খাতার দাম হবে বেশি, তাহলে 2 × x মানে 2x টাকা। একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, একটি পেন্সিলের দাম y টাকা, তার জায়গায় 3টি পেন্সিলের দাম বেশি হবে, মানে 3y হবে, তার মানে 3y টাকা। মোট দাম তাহলে কত, দুটোই টাকা, তাহলে আমি যোগ করব 2x + 3y, তাহলে 2x + 3y টাকা। শর্তানুসারে দেখো টোটাল খাতার দাম কত, 16 টাকা, আর এখানে আমরা মোট বের করলাম 2x + 3y, তাহলে শর্তানুসারে 2x + 3y এর সাথে আমরা এই যে টাকাটা দেওয়া আছে, দুটো খাতার দাম 16 টাকা, সেই সমান সমান নিয়ে আমরা 16 টাকা বসাবো। তাই এটা যে সমীকরণটা দাঁড়ালো, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে দেখো কি বলেছে 3.2 পয়েন্টটা। 3.2, হিসাব করে দেখি যে x ও y এর কোন কোন মান 1 নং সমীকরণকে সিদ্ধ করে। 1 নং সমীকরণের বাম পক্ষে x এবং y এর কোন কোন পূর্ণ সংখ্যার মান বসিয়ে যোগফল 16 পাবে। 1 নং সমীকরণে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, 1 নং সমীকরণে x এর জায়গায় যদি আমি 5 বসাই আর y এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এটা সমীকরণটা সিদ্ধ হবে বলেছে। দেখো এখানে যদি x আমি যদি 5 বসাচ্ছি, তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে দেখো আমরা সমীকরণটা নিয়ে নিলাম 2x + 3y = 16। এখানে বলেছে 1 নং সমীকরণে x = 5 আর y = 2 বসিয়ে পাই। x এর জায়গায় আমরা 5 বসাবো আর y এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে কি পাবো দেখি, 2x + 3y, তাহলে আমরা এই সাইডে বসাবো, যে সুতরাং 2x + 3y, দেখো 2 তো আছে, x এর জায়গায় আমরা 5 বসাবো গুণ দিয়ে, প্লাস যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ দিয়ে y এর জায়গায় 2 নেব। এবার দেখো কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 3 দুগুণে হচ্ছে 6, অর্থাৎ 10 আর 6 যোগ করলে 16 সিদ্ধ হলো। কেন কি ডান সাইডটা আমার 16 আছে, এটাকে সলভ করে আমরা কত পেলাম, 16 পেলাম। ওকে, এরপরে কি বলেছে দেখো, তাহলে এখানে আসলো আমার 16। আবার 1 নং সমীকরণে যদি x = 2 আর y = 4 বসিয়ে পাই, এবার দেখো আবার এই সমীকরণটা আমরা এবার x এর জায়গায় 2 আর y এর জায়গায় 4 বসাবো। আবার সমীকরণটা নেব বাম পক্ষটা, যে 2x + 3y, এখানে দেখো 2 তো প্রথম থেকেই ছিল, গুণ দেব, x এর জায়গায় 2 বসাবো, প্লাস নেব, y এর জায়গায় 4 বসাবো, সমান সমান 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 4 যোগ করলে আমি এটাও এই ক্ষেত্রেও 16 পাবো। তার মানে এটাও সিদ্ধ হলো যে 16 আসছে। ওকে, দেখো এবার 3.3টা দেখো, বলছে যে x এবং y এর যে সকল মান, প্রথম সমীকরণটা এটা 2x + 3y 16 সমীকরণকে সিদ্ধ করে তাদের কি বলা হয়। তাহলে x এবং y যে সকল মান 1 নং সমীকরণকে সিদ্ধ করে, তারা 1 নং সমীকরণের সমাধান বা বীজ বলা হয়। মনে রাখবো যে এই যে 1 নং সমীকরণের বীজ কি, এখানে 5 2 2 4 এগুলোকে বলা হয় বীজ বা সমাধান বা বীজ। বুঝেছি 1 নং সমীকরণের অসংখ্য সমাধান পাওয়া যাবে, শুধু 5 2 এটাই না, 2 আর 4 এটাই না, দেখো 5 x এর জায়গায় 5 লিখেছে, দেখো x এর ঘরে 5, y এর ঘরে 2, আবার x এর ঘরে 2 লিখেছে, y এর ঘরে 5 4 লিখেছে। এছাড়াও আমি x এর জায়গায় যদি 8 বসাই আর y এর জায়গায় যদি 0 বসাই, সেক্ষেত্রেও কিন্তু এটা 16ই হবে। দেখো
এক্সের জায়গায় 8 বসিয়ে দেখো, তাহলে 8 দুগুণে কত 16, আর ওয়াইয়ের জায়গায় 0 নাও, ওয়াইয়ের ঘরে যদি 0 বসে তাহলে এটা 0, তার মানে 16ই দাঁড়াচ্ছে। আরেকটা দেখো 11 - 2, এখানে যদি 11 বসে তাহলে 11 দুগুণে কত 22, আর এখানে -2 মানে 3 দুগুণে 6 -6, 22 থেকে 6 বিয়োগ করলে সেক্ষেত্রেও কিন্তু 16। আবার আবার বলতে গেলে আরও অন্যান্য সংখ্যাগুলো আছে, 8, 5, 2, 11, আবার যদি আমরা খুঁজতে শুরু তাহলে অনেক সংখ্যা পাবো, মানে অসংখ্য সংখ্যা পাওয়া যাবে। ওকে, তার জন্য আমরা এখানে স্টপ করব যে 4টা ঘর দেখেছি, তারপরে ডট ডট। যেসব সমাধান পেলাম তার এক্স ও ওয়াই এর মান যথাক্রমে এক্স স্থানাঙ্ক ও ওয়াই স্থানাঙ্ক ধরে প্রত্যেক জোড়া সমাধানের জন্য লেখচিত্র একটি করে বিন্দু পাবো। তাহলে প্রথমটার জন্য করেছে দেখো যে এই টেবিলটা যে নিয়েছে এটা, ওকে, এই টেবিলটা এটা কি করে আসলো সেটা চলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যে সমীকরণটা ছিল আমার, এটা 3.3, আমার সমীকরণটা কি 2x + 3y = 16, যেটা ফার্স্ট সমীকরণ ছিল। দেখো এই সমীকরণটা 1 নং সমীকরণ, 2x + 3y = 16, সেই সমীকরণটা ধরেই করব। ওকে, তো এখান থেকে আমরা y এর ভ্যালুটা প্রথমে বের করে নিই। তাহলে বা নেব কেন, যেহেতু সমান সমান আছে, আমি যেহেতু y এর ভ্যালু বের করছি তাহলে 3yটা আমার বা সাইডে থাকবে, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস সাইন দেওয়ার প্রয়োজন হয় না। 3y = দেখো যেহেতু 3y = আগে 16 লিখবো আমরা, এটাকে আমরা পরবর্তীতে নিয়ে যাব, তাহলে মাইনাস কত হয়ে যাবে 2x, প্লাস ছিল সে সমান সমান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। y, শুধু y এর ভ্যালু বের করব, এই 3টা কোথায় চলে আসবে এর নিচে, 3 নিচে নেমে যাবে। ওকে, এবার এর একটা টেবিল হয়, দেখো টেবিলটা এরকম হবে যে x আর y টেবিল করব। অনেকগুলো টেবিল করা যায়, তো আমরা এখান থেকে যে কোনো 3টা টেবিল নিলাম, 1 2 3। এবার দেখো x এর ভ্যালু কত বসালে yটা পাবো। ওকে, যেমন এখানে x এর ভ্যালু কত ধরেছে, প্রথমেরটা দেখো ছোট থেকে যদি শুরু করি তাহলে 2 নিয়েছে। x এর ভ্যালুগুলো দেখো, এখানে x এর ভ্যালুও বসাতে পারো, নতুবা y এর ভ্যালুও বসাতে পারো। x এর ভ্যালু বসালে y এর ভ্যালু পাবে। তো x এর ভ্যালুগুলো কোথা থেকে শুরু হবে, দেখো x এর ভ্যালু আমরা কি নিব, প্রথমে 0 নিব, প্লাস -1, মানে একবার +1 নিয়ে চেক করবো, একবার -1 নিয়ে চেক করবো, প্লাস -2, এভাবে +-3, এভাবে +-4, এভাবে ডট 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 তোমরা নিতেই থাকবে যতক্ষণ না টেবিলগুলো পূর্ণ হচ্ছে। 0 নিয়ে যদি করি, দেখো 0 যদি নিচ্ছে x এর জায়গায়, তাহলে এই 2টা কিন্তু 0 হয়ে যাচ্ছে, 2 0 0, তাহলে 3 দিয়ে তো 16কে ভাগ যায় না, তার মানে 0 দিয়ে হচ্ছে না। 1 দিয়ে চেষ্টা করি, দেখো 2 অক্ষে 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত 14, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, আমাকে ভাগ যেতে হবে। -1 দিয়ে ট্রাই করো, -1 দিয়ে, আচ্ছা আমি ট্রাই করছি না, আমি 2 দিয়ে, প্রথমে পজিটিভগুলো দিয়ে ট্রাই করি, 2 দিয়ে দেখি। দেখো এখানে যদি 2 বসাই, তাহলে একটু রাফ করি, 2 বসালে দেখো মনে মনে 2 আর 2 গুণ করলে এখানে যা বসাবে এর সাথে গুণ হবে, তাহলে 2 দুগুণে কত 4, তার মানে 16 থেকে আমাকে 4 বিয়োগ করতে হচ্ছে। 16 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 12 পাবো। সেটাকে 3 দিয়ে কি ভাগ যায়, 3 4 12, হ্যাঁ যাচ্ছে। তার মানে y, এটা যা বেরোলো সেটা কি বেরোলো, y এর জায়গায় 4 বেরোলো, x কত ধরেছিলাম আমরা 2, তার জন্য দেখো 2 4। তারপরে চলো আমরা 5 আর 5 দিয়ে করি, তাহলে x এর জায়গায় যদি 5 বসাই তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 5 দুগুণে কত 10, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে 6, নিচে কিন্তু আমার 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ যেতে হবে, মানে 3 দুগুণে 6, তাহলে y এর ভ্যালু বেরোবে 2 আর x বেরোবে, x এর ভ্যালু আমি 5 ধরেছি বলে y 2 বেরিয়েছে, 5 2। এবার দেখো 8 দিয়ে যদি করি আমরা 8, তাহলে দেখো 8 দুগুণে কত 16, সামনে কিন্তু 16 আছে, আবার যখন 8 বসলাম 8 দুগুণে 16 হয়ে গেল, নিচে 3, তার মানে কি 16 16 কেটে গিয়ে উপরে থাকলো 0, নিচে 3, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। ওকে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করবো, তার মানে কি সেটা 0, তাহলে y হচ্ছে 0, আমি x কত ধরেছি 8 ধরেছি। এভাবে দেখো সেমভাবে 11 ধরে করব, তখন -2 আসবে। দেখো এটাও দেখিয়ে দিই যে মাইনাস কী করে আসে, আরেকটা টেবিল নিই। এবার x এর জায়গায় যদি 11 বসে, চলো আমি বসিয়ে দিলাম 11, তাহলে এখানে দেখি 11 দুগুণে কত 22, তাহলে আমার তো ছিল 16, এবার 11 দুগুণে 22, দেখো এবার কিন্তু এই সংখ্যাটা বড় হলো,
22টা বড় হলো, 16টা ছোট হলো, -22। তো 16 থেকে 22 যদি বিয়োগ করি, 16 আর 4 20 মানে 6 পাবো। কিন্তু যেহেতু 22 বড়, তাহলে আমাকে -6 রাখতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। 3 দুগুণে 6, কিন্তু মাইনাস আছে বলে -2, এটা আসলো -2। ওকে, সেটা সংখ্যার উপরে ডিপেন্ড করে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে টেবিলটা আসলো। এবার দেখো এখানে বলেছে যে মারিয়া ছক কাগজে এবার এক্স ও এক্স ড্যাশ নিল বিন্দুটা, ওকে, আর ওয়াই ও ওয়াই ড্যাশ বিন্দু দুটি পরস্পর লম্বভাবে অক্ষকে এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে সেই এই বিন্দুগুলি বসিয়ে যোগ করে সরলরেখাংশ পেল এবি সরলরেখাংশ পাওয়া গেল। এই যে দেখতে পাচ্ছ এবি সরলরেখাংশ পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব, একটা গ্রাফ পেপার নেব, সেটা এক্স ও এক্স ড্যাশ। আমরা জানি যে এক্স ও এক্স ড্যাশ কীভাবে করে, দেখো এইভাবে সরলরেখা নিতে হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এভাবে একটা উলম্বভাবে নেব, এটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ। এই যে ছেদ করলো এটার নাম হচ্ছে ও, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আর এই বিন্দুটা সবসময় 0,0 হয়, কেন? এখানে এই বিন্দুর মান 0,0, এখানে এক্সও 0, ওয়াইও 0। ওকে, এই মেথডটা নিয়ে আমরা যদি করি, একটা গ্রাফ পেপার নিই, তাহলে আমরা যে কোনো একটা দাগকে ধরে আমরা যদি করি, তাহলে এই দাগটা ধরে নিই, আর এই বরাবর একটা দাগ নিই। নেওয়ার পর এটা নাম দেব একই রকমভাবে যেভাবে নাম দিয়েছিলাম। সবসময় মনে রাখবে তোমাদের ডান হাতে এক্স থাকে, ঠিক বাম হাতে এক্স ড্যাশ থাকে। এক্স ড্যাশ মানে মাইনাস বোঝায়, ঠিক উপরে যখন তাকাবে তখন ওয়াই বোঝায়, আর ঠিক যখন নিচে চলে আসবে তখন ওয়াই ড্যাশ মানে এখানে মাইনাস বোঝায়। আর এই যে বিন্দুটা দুজনে, এটাকে বলা হয় ও বিন্দু, সেটাকে মূল বিন্দুও বলা হয়। প্রথম পয়েন্টটা দেখো, প্রথম কত বলেছে যে আমার যে এই টেবিলটা আসলো সেই টেবিলটাই তো, এই টেবিলটাই তো চলো এই টেবিলটাই ধরে আমরা এগোই। তাহলে প্রথমটা দেখো, আমি যেহেতু প্রথমে এটা লিখেছি তো এই পয়েন্টটা খুঁজি। 2 4 মানে এক্স যাব 2 ঘর, ওয়াই যাব 4 ঘর, এটাই বোঝায়। তাহলে দেখো এক্সের দিকে আমি 2 ঘর যদি যাই, ওকে, এটা একসাথে দেখাতে পারছি না, তোমরা মনে রাখবে যে প্রথম যেটা পয়েন্ট, আচ্ছা গ্রাফ পেপারে লিখে রাখছি, যে 2,4 প্রথমটা, তারপরেরটা কত 5,2, তাহলে বুঝতে পারবে। তারপরটা হচ্ছে 8,0, তারপরটা হচ্ছে 11,-2। এই পয়েন্টগুলো আমরা খুঁজবো, কেমন? তাহলে দেখো প্রথমে আমরা এক্সে, এটা সবসময় মনে রাখবে যে এর যে সিরিজটা আছে প্রথমে এক্স থাকে তারপরে ওয়াই থাকে, এভাবেই চলে সিরিজটা। ওকে, এখানে এবিসিডি পড়লে আগে এক্স আসে তারপরেই ওয়াই আসে। তাহলে এখানে 2 কিন্তু এক্স আর ওয়াই কিন্তু ওয়াইয়ের জায়গায় কিন্তু 4, তাহলে আমরা এক্স যাব 2 ঘর, তাহলে এখান দিয়ে এটা 0 1 2, এবার ওয়াই যাব কত, ওয়াই যাব 4 ঘর, 1 2 3 4, এখানে একটা গোল করব, এটা আসলাম 2,4 ঘর। ওকে, একই রকমভাবে দেখো এবার পরেরটা করব, 5,2, তাহলে এক্স যাব 5, ওয়াই যাব 2, তাহলে এখান থেকে এক্স 5 যাব, এটা 0 1 2 3 4 5, এখানে গোল করব না যতক্ষণ না ওয়াইটা কমপ্লিট করি। তাহলে এটা আসলাম 5,2। ওকে, তারপরে দেখো 8,0, তাহলে 8কে এখানে এক্স 8, তাই না? তাহলে এক্সের দিকে 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8, আর ওয়াই 0 মানে কোথাও যাব না, এখানে স্টপ করব, এটা হচ্ছে 8,0। তারপরটা 11,-2, তাহলে এক্সের দিকে 11 ঘর যাব, এটা দেখো এই পর্যন্ত 5, এই পর্যন্ত 5 10, 10-এর পর 11, আর -2 যেহেতু বলেছে নিচের দিকে নামবো 1 2। কেন নিচের দিকে নামলাম? যেহেতু আমার মাইনাস আছে, আর মাইনাস ওয়াইয়ের দিকে বোঝায়, এটা তো ওয়াইয়ের ঘর, তাই না? এটা হচ্ছে এক্সের ঘর, তাহলে ওয়াইয়ের দিকে -2 ঘর নিচে নেমে যাব। এই যে সরলরেখাটা, এই যে 3টা ডট পেলাম, এই 3টা ডটকে আমি যদি যুক্ত করে নিই, দেখো এইভাবে স্কেল বসিয়ে, তাহলে এরকম একটা সরলরেখা পাবো। ওকে, এটাকে আমরা এভাবে মাথায় এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। ওকে, দেখো এইটাই করেছে, এই গ্রাফটাই করেছে, দেখো ওকে, এই গ্রাফটাই করেছে। আবার বিভিন্ন ধরনের বিন্দু আসবে, নাম দিয়েছে, একটা নাম দিয়েছে। ওকে, এবার দেখো কি বলেছে কয়েকটুকু, যে করে রেখাংশ পেলাম
এ বি রেখাংশ। এখানে যদি নাম দিই আমি এটা এ, তাহলে এর নিচে আমি নাম দেব এ বি। ওকে, 2x + 3y হলো একটি দুই চল বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ। দেখো দুই চল বিশিষ্ট কেন, দুটো চল আছে, একটা x আছে একটা y আছে, তার জন্য দুটো চল। একঘাত কেন, এটার ঘাত কিছু নেই বলতে এক, বা রৈখিক, এক ঘাতকে আরেক নাম বলা হয় রৈখিক, মনে রাখবে, এটা ধরে কোশ্চেন আসে। নেক্সট দেখো কি বলেছে, সুতরাং দুই চলবিশিষ্ট একঘাত বা আরেক নাম হচ্ছে রৈখিক সমীকরণের সাধারণ রূপ ax + by + c = 0। তাহলে এই সমীকরণটা মনে রাখবো যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, তাহলে এখানে এই ফর্মটা আমরা একদম মনে রাখবো। ফর্মটা কি, সেটা হচ্ছে ax + by, ওকে, ইকুয়াল টু c আছে না, প্লাস c আছে, প্লাস c, ওকে, প্লাস c ইকুয়াল টু 0। ax + by + c = 0, যেখানে a b c, এই যে a, b, c দেখতে পাচ্ছ, এগুলো সবটাই বাস্তব সংখ্যা। ওকে, আর এটাকে বলে রৈখিক সমীকরণও বলা হয়, রৈখিক বা একঘাত। একঘাত কেন, এর ঘাত একটাই, যদি এরকম থাকতো তখন কিন্তু দ্বিঘাত হতো। ওকে, আর যদি 3 থাকতো তাহলে ত্রিঘাত হতো। কোনো ঘাত নেই বলতে সেখানে এক ধরতে হবে। 2x + 3y, 16টাকে এইদিকে নিয়ে এসেছে, -16 করেছে সমীকরণের 2, 3, এই যে দেখো 2, 3 আর -16 নির্দিষ্ট ধ্রুবক। দেখো আমার সমীকরণটা কীরকম ছিল, দেখো যে 2x + 3y = 16 ছিল, তাই না? এবার 16টাকে যদি এটার মতো করে সাজাই, তাহলে 2x + 3y প্লাস 16টা এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে, -16, তাহলে এদিকে 0। তাহলে ধ্রুবকগুলো কি, যেমন এটার ক্ষেত্রে a b c ছিল, তাহলে এটা আমার কি a, এটা কি আমার b, এটা কি আমার সি, কিন্তু সির এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, তার জন্য এখানে আমি কি নেব, মানে কি, এটা যেহেতু এ, তাহলে এর জায়গায় আমি 2 লিখব, এটা যেহেতু বি, বির জায়গায় 3 লিখবো, আর সির জায়গায় আমি লিখবো -16। ওকে, তার জন্য দেখো এখানে লিখেছে 2, 3, -16 নির্দিষ্ট, এগুলো ধ্রুবক। তাহলে ax + by + c এর সমীকরণে a b c অনির্দিষ্ট ধ্রুবক, কিন্তু বাস্তব সংখ্যা, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেই তো, সংখ্যা চেঞ্জ হতেই আছে, 2, 3, 16 এভাবে চলতেই থাকবে, তাহলে অনির্দিষ্ট। তাই বলেছে যে আমি এ বি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,6। দেখো এখানে একটা পি বিন্দু আছে, যে কোনো স্থানে একটা পি বিন্দু নিয়েছে, সেটা বলেছে -1,6। কী করে, দেখো কী করে -1 আর 6 আসছে, এটার মূল বিন্দু আমরা খুঁজি, মূল বিন্দু কোথায়, এই যে এটা হয়তো মূল বিন্দু, দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, কোথায় ছেদ করেছে, এই লক্ষ্য করো ভালো করে, এই জায়গায় ছেদ করেছে, এই রেখাটা এই জায়গায় ছেদ করেছে। আর এখানে যে কোনো একটা পয়েন্ট নিল, এই রেখাটার উপরে যে কোনো একটা পয়েন্ট নিল পি। ওকে, যেমন আমাদেরটা যদি আমরা করি যে আমার, ওকে, এটা বলছে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু, ধরো না এটা আমি নিলাম, এটা নাম দিয়ে দিলাম পি। তাহলে এই বিন্দুটার দূরত্ব কি করে মাপবো, আমি প্রথমে এদিকে আসবো, কয় ঘর দেখো, 1, 2 ঘর, তারপরে উপরে উঠবো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে পয়েন্টার নাম কি হচ্ছে, এই দিকে আসে, তাহলে মাইনাসের দিকে 2 আসছে, তারপরে 7 দিয়েছে, -2,7। কিন্তু এরা তো মাইনাসের দিকে নেয়নি, দেখো, হ্যাঁ এরাও মাইনাসের দিকে নিয়েছে, কিন্তু এক ঘরে এসেছে, দেখো এখান থেকে এক ঘর, তার জন্য -1 লিখেছে, তারপরে দেখো উপরে উঠেছে 1, 2, 3, 4, 5, 6, তার জন্য -1,6 করেছে। এটা বিভিন্ন অ্যান্সার আসতে পারে, তার জন্য পি এর স্থানাঙ্ক -1,6 আর আমার পি এর স্থানাঙ্ক -2,7। তুমি এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, তার জন্য এটা অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ভ্যালু আমি পাবো না। ওকে, বোঝা গেল? চলো নেক্সট পেজ নাম্বার 34-এ দেখো কি বলেছে, যে 1 নং সমীকরণের বাম পক্ষে x = -1 এবং y = 6 যে পয়েন্টটা ওরা পেয়েছিল, সেই পয়েন্টটা পি পয়েন্টটা কত ছিল, -1,6। এই যে 2x + 3y, এখানে যদি ভ্যালুটা বসাই আমরা, যে এটা 1 নং সমীকরণে কি ছিল, 2x + 3y, এই দেখো x এর জায়গায় কত বসাবো, -1 প্লাস y এর জায়গায় বসাবো কত, 6। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এটা, আর এখানে কত আছে, হ্যাঁ 6 বসিয়েছে, তাহলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2 -2, আর এটা 3, 6, 18 প্লাস 18, 18 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 16ই পাচ্ছি। ওকে, সংখ্যাটা দেখো 16ই আছে। তাহলে বলছে -1
y ইকুয়াল টু 6 এক নং সমীকরণকে সিদ্ধ করেছে। কেন? এক নং সমীকরণটা এরকমটা ছিল যে 2x প্লাস 3y, তাই তো? হ্যাঁ, 2x প্লাস 3y ইকুয়াল টু 16 ছিল। তাহলে এখানে যখন আমি x এর জায়গায় -1 বসাচ্ছি, y এর জায়গায় 6 বসাচ্ছি, তখন কিন্তু এটা দেখলাম যে এর ভ্যালুটা কিন্তু 16ই দাঁড়ালো। তার মানে এটা সিদ্ধ করেছে, অর্থাৎ x ইকুয়াল টু -1 y ইকুয়াল টু 6 সমীকরণের একটি সমাধান বা একটি বীজ বলতে পারি, তাই না? আমি AB সরলরেখার উপর P বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নিয়ে দেখছি যে এক নং সমীকরণ সিদ্ধ করেছে। আমরা যে কোনো বিন্দু যদি নিই তাহলে সেটাও কিন্তু এক নং সমীকরণকে সিদ্ধ করবে। কেন? কেন কি এর আগে যে আমি বিন্দুটা নিয়েছি, আমরা যে বিন্দুটা নিয়েছি সেটা কত? -2 আর 7। চলো এটা যদি বসিয়ে দিই আমরা এক নং সমীকরণে, সেক্ষেত্রে কি -2 ও 7 হচ্ছে কিনা দেখে নিই। আমার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে -2, 7। আর আমার এক নং সমীকরণটা এরকম ছিল 3x প্লাস 2x প্লাস 3y। এখানে যদি বসিয়ে দিই 2x এর জায়গায় কত বসাবো? -2 প্লাস 3y জায়গায় কত বসাবো? 7। এবার দেখি এটা 16 আসে কিনা। 2 দুগুণে কত? 4, -4, আর এটা 3 7 21। ওকে, 3 7 21। তাহলে এখানে 21 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত? দেখো 16 আসবে। 16, 17, 18, 19, 20, 21। আচ্ছা, 2 দুগুণে 4, 16, 17, 18, 16, 17, 18, 19, 20, 21। আচ্ছা, এখানে কোথাও ভুল হয়েছে। চলো আমরা একটু দেখে নিই যে এটা 2 ঘর নিয়েছি। 1 1 2, তারপরে কত ঘর? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, -2 আর 7। তাহলে -2 7 যদি এখানে অ্যাপ্লাই করছি তাহলে সেই ক্ষেত্রে কেন আসছে না দেখে নিই। যে -2 আর y এর জায়গায় 7, তাহলে 3 7 21, 2 দুগুণে 4, তাহলে এটা 20 হতো, তাই না? 20 থেকে 4 বিয়োগ করলে পরে 16 হতো। তাহলে এখানে 17 হচ্ছে কেন? আচ্ছা, এখানে হয়তো কোনো আমরা বিন্দুতে ভুল করেছি। আচ্ছা, দেখো এখানে রেখাটা পুরোপুরি এটা দিয়ে যাচ্ছে না, এটা দিয়ে যাচ্ছে না। এই যে এই রেখাটা হবে, দেখো এটা পুরোপুরি এখানে ক্রস করেছে, তাই না? একটু ভালো মতো খুঁজতে হবে, এটা একটা পয়েন্ট হবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না, এটা মিলছে না। এবার দেখি এটা দিয়ে ধরে, তাহলে 1 2 3 4 5 6। ওকে, তাহলে এটা হচ্ছে 6, এই পর্যন্ত 6 আসলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে একটা 6 আর একটা 10, একটা 6 আর 10। এই বিন্দুটার নাম পি দিই। -6, 10 হবে কেন? কেন কি আমি এদিকে এসেছি -6, উপরে গেছি 10। তাহলে এখানে যদি বসাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কিনা দেখে নিই আমরা। তাহলে 2x এর জায়গায় বসাবো, আমার পয়েন্টটা ছিল -6 10। x এর জায়গায় 6 বসাবো প্লাস 3, y জায়গায় আমি 10 বসাবো। তাহলে দেখো 6 দুগুণে কত? -12, আর এটা হচ্ছে 3 10 30। তাহলে 3 10 যদি 30 হয়, আর এটা যদি 6 দুগুণে 12 হয়, সেক্ষেত্রেও কিন্তু 16 আসছে না, তাই না? কেন? কেন কি 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতের 1, এটা 2, তাহলে 18 আসছে। ওকে, কোনো না কোনো কিছু একটা ইস্যু আসছে এখানে। ওকে, তোমরা যদি ধরতে পারছো তাহলে অবশ্যই করে নিও এটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে কেন এটা মিলছে না। কারণ কি দেখো, এটার মাঝ বরাবর গেছে, এই পয়েন্টেরও মাঝ বরাবর গেছে, এই পয়েন্টেরও মাঝ বরাবর যায়নি। আর একটু দাগটা নিচের দিকে আসতো, এই দাগটা দেখো, এখানে আমি পয়েন্ট করেছি, দাগ টেনেছি কোন দিক দিয়ে। তাহলে এই দাগটা ঠিকভাবে না টানলে, এই দাগটা যদি ঠিকভাবে টানতাম তাহলে কিন্তু দাগটা এটা দিয়ে যেত, এটা দিয়ে যেত। ওকে, দেখো দাগটা এই বরাবর যেত, এই বরাবর যেত। ওকে, তার জন্য এটা ভুল হচ্ছে। দেখো, নিজে করবে তোমরা। তো অর্থাৎ এবি সরলরেখার উপরে প্রতিটি বিন্দুই এক নং সমীকরণের কি সমাধান। অর্থাৎ এক নং সমীকরণের প্রতিটি সমাধানের জন্য এবি সরলরেখার উপর একটি বিন্দু পাবো, আবার এই সরলরেখার উপরে প্রতিটি বিন্দুর জন্য এক নং সমীকরণে একটি সমাধান পাবো। অবশ্যই আমরা সমাধান পাবো। তাহলে বলেছি যে এক নং সমীকরণের সাথে এবি সরলরেখার সম্পর্কটা কি? তাহলে এবি সরলরেখা এক নং সমীকরণের একটি লেখচিত্র। এই যে আমরা যে আঁকলাম, এটা কি বলা হয়? লেখচিত্র। ওকে, সেটা হচ্ছে এক নং সমীকরণে।
লেখচিত্রটা কি দেখো, লেখচিত্র হলো একটি জ্যামিতিক চিত্র যার বীজগাণিতিক প্রকাশ হলো প্রদত্ত সমীকরণটি। একটা সমীকরণ থাকতে হবে, অর্থাৎ লেখচিত্র হলো সমীকরণ দ্বারা প্রকাশিত চলরাশির মধ্যেকার সম্পর্কের চিত্ররূপ। এক বা দুই চলবিশিষ্ট কোনো সমীকরণের লেখচিত্র বা দ্বিঘাত একটি সরলরেখা হবে। রৈখিক সমীকরণের লেখচিত্র সর্বদা একটি সমতলে থাকে, সমতলটিকে কার্তেজীয় তল বলে। আমরা জানি কার্তে বলে একজন সায়েন্টিস্ট ছিল, দার্শনিক, সেটা আমরা পড়েছিলাম। ওকে, তার নামে এটা হচ্ছে কার্তেজীয় তল। তাহলে এটা কার ক্ষেত্রে হয় দেখো, কার্তেজীয় তল বলছে লেখচিত্র সর্বদা একটি তলঘাতে, না, রৈখিক সমীকরণের লেখচিত্র সর্বদা একটি সমতলে থাকে, সেই তলটিকে কার্তেজীয় তল বলে। মনে রাখবে এগুলো কোশ্চেন। সুতরাং ax প্লাস bx by প্লাস c সমীকরণের লেখচিত্র একটি সরলরেখা। কেন একটাই সরলরেখা পেয়েছি দেখো, ax প্লাস by প্লাস c, এর জন্য আমরা একটাই সরলরেখা পাচ্ছি, তার জন্য বলছে লেখচিত্র একটি সরলরেখা, মানে এরকমভাবে একটা সরলরেখা পাব। ওকে, এইভাবে একটা সরলরেখা আমরা টানছি। এরপরে কি বলেছে দেখো, যে গ্রাফ খাতা ও পেন্সিলের সংখ্যার দাম কোনোটি ঋণাত্মক হতে পারে না। এটা মনে রাখবে যে গ্রাফ খাতা আর পেন্সিলের সংখ্যার দাম কখনই ঋণাত্মক হতে পারে না, মানে মাইনাস হতে পারে না। কিন্তু সমীকরণের লেখচিত্র যেহেতু একটি সরলরেখা, সুতরাং ঋণাত্মক স্থানাঙ্ক এই সরলরেখার উপর থাকবে। হ্যাঁ, অবশ্যই থাকবে। ঋণাত্মক বলতে মাইনাস। আমরা জানি যে প্রত্যেকটা সাইন আছে, যেমন এই প্রথম পাদ, এটা আমরা জানি এটা প্রথম পাদে কি থাকে, দুটোই পজিটিভ, এটা মনে রাখবে। এটা হচ্ছে দ্বিতীয় পাদ। এই পাদের ক্ষেত্রে প্রথমটা এদিকে আসছে মাইনাস, তারপরে উপরে উঠবো মানে প্লাস, মাইনাস প্লাস থাকবে। এটা হচ্ছে আমার তৃতীয় পাদ। এগুলো আমরা জানি যে দেখো, এদিকে আসলে মাইনাসের দিকে আসতে হচ্ছে, আবার যখন নিচে নামবো সেটাও কিন্তু আমার মাইনাস, তাহলে দুটোই মাইনাস তৃতীয় পাদে। চতুর্থ পাদটা কীরকম, চতুর্থ পাদ দেখো, যখন এইদিকে যাচ্ছি তার মানে প্লাস, আবার যখন নিচে নামবো তখন মাইনাস। এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তার জন্য বলেছে যে গ্রাফ ও পেন্সিল খাতার দাম কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে একটি এক বা দুই চলবিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ লেখচিত্র অঙ্কনে কি করলাম দেখি। প্রথমে এক বা দুই চলবিশিষ্ট একঘাত সমীকরণের কয়েকটি সমাধান বিন্দু বা অন্তত পক্ষে তিনটি বের করব। বলছে এখানে এই যে আমরা যে টেবিলটা নিয়েছি, এই যে টেবিলটা, এখানে যেমন চারটা টেবিল দেখো, এক দুই, যে কোনো একটা সাইড গণো, একটা টেবিল, দুটো টেবিল, তিনটা টেবিল। এখানে মিনিমাম দেখো, এখানে বলতেছে যে অন্তত পক্ষে তিনটা টেবিল। তাহলে আমরা এইভাবে করব টেবিলটা, যে এটা এক্স নেব, এটা ওয়াই নেব, এইভাবে আমরা তিনটা টেবিল নেব। ওকে, যে দেখো এক দুই তিন, তিনটার বেশি নেব না, অত্যন্ত পক্ষে তিনটা। তারপর কাগজের উভয় পক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির কটি বাহু একক ধরব, ঠিক করে বিন্দুগুলি স্থাপন করলাম এবং স্কেল দিয়ে তাদের যোগ করে যে সরলরেখা পেলাম সেটাই হচ্ছে প্রদত্ত দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এরপরে কি বলেছে দেখো, দুটি সমাধান বিন্দু যোগ করে সরলরেখা পাওয়া যায়, কিন্তু সতর্কতার জন্য তিনটি বিন্দু স্থাপন লেখচিত্র অঙ্কন করা হয়। দেখো, দুটি সমাধান বিন্দু যোগ করেও সরলরেখা পাওয়া যাবে। হ্যাঁ, কেন যাবে না, দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আমি ইজিলি সরলরেখা টানতে পারি। কিন্তু যখন তিনটা বিন্দু পাবো তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তার জন্য বলেছে যে কিন্তু সতর্কতার জন্য তিনটি বিন্দু স্থাপন করে লেখচিত্র অঙ্কন করা হয়। তাহলে আমরা যে কোনো সময় তিনটা বিন্দু দিয়েই করব। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট, এরপরে পার্ট নাম্বার আমরা 5 করব।